প্রধানমন্ত্রীর সেভ এক্সিস্ট, সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর, ৩ মাস দেশ চালাবে সেনাপ্রধান। বিমানবন্দরে এমপি বন্টিদের দেশ ত্যাগের হিড়িক। সারা দেশে হামলা সহিংসতায় নিহত 23, সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লা থেকে স্বাধীনতার ঘোষণা এসে গেছে, লাখো জনতার কাছে পরাজিত হলো হাসিনার খুনি বাহিনীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দর্শক মন্ডলী, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখবেন। দর্শক, আজ 4 তারিখ সারা বাংলাদেশ জুড়ে আপনার শিক্ষার্থীদের আন্দোলন চলেছে। আপনারা অবগত আছেন যে পুরো বাংলাদেশ রণক্ষেত্রে সৃষ্টি হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনাদের দেখাতে চলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে তাদেরকে পুরো বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মান করেন, ভালোবাসেন, এই মন থেকে সবাই ভালোবাসেন। কিন্তু কিছু কারণে তাদের উপরে সাধারণ জনগণের একটু আক্ষেপ হয়েছিল। কিন্তু ইতিমধ্যে সেনাপ্রধান তিনি তার বক্তব্য দিয়েছেন এবং তিনি সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, আমাদের বাংলাদেশ আসলে সামনের দিকে কি হতে যাচ্ছে, এবং সেনাপ্রধান তিনি এই আন্দোলনকারীদের বিষয় নিয়ে তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা বলেছেন, আপনারা সম্পূর্ণটুকু দেখলে বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসা যাক। এমপি বন্টিদের দেশ ত্যাগের হিড়িক। সারা দেশে হামলা সহিংসতায় নিহত 23, সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লা থেকে স্বাধীনতার ঘোষণা এসে গেছে, লাখো জনতার কাছে পরাজিত হলো হাসিনার খুনি বাহিনীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। শনিবার ৩ আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে ঢাকা, বীরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সূত্র জানায়, জরুরি মতবিনিময় সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়ে যাবে। তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি, বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি। আন্দোলনকারীদের জন্য বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না, আমরা আর কোনো গুলি ছুড়ব না। সেনাপ্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে, তিনি বলছেন, আমি জানও রক্ষা করব, মালও রক্ষা করব, আরেকজনের দোষ আমি কাঁধে নেব না। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন। সূত্র জানায়, সাভার এক কর্মকর্তা প্রশ্ন করেন, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিভাবে মানা যায়? জবাবে সেনাপ্রধান বলেন, অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন। এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে, আমাদের শান্ত থাকতে হবে। পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না। সেনা সূত্র বলছে, আজকের মতবিনিময়ে একজন সেনা কর্মকর্তা জানিয়েছে, তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে। পরে এই নিয়ে কিছু আলোচনা হয়। বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে। সেনাপ্রধানের গণভবনে যাওয়ার কথা, সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে। এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় মতবিনিময়ের জন্য ঢাকা, মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমব্যাট পোশাকে উপস্থিত থাকার নির্দেশ দেয়। ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া, ফরমেশন ও স্টেশন কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এই বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের উপর গুলি চালালে তাদের অপহরণ, গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন। শুক্রবার 2 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন। এর আগে বৃহস্পতিবার আরেক পোস্টে তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণে উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। 2012 থেকে 15 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভূঁইয়া এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার ও কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে তিনি আলোচনায় চলে আসেন।
চলমান পরিস্থিতিতে একাধিক মন্ত্রী, এমপি, আমলা ও আলোচিত ব্যবসায়ী দেশ ত্যাগ করেছেন। এমনকি যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছিলেন, তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করে বলেছেন। এক প্রতিবেদনে জানিয়েছেন দৈনিক যুগান্তর। জানা গেছে, অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখতে ব্যবসায়ীদের সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ BS 217 নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলনচাপা হয়ে তিনি দেশ ত্যাগ করবেন। শুধু নজরুল নয়, তার মতো সিআইপি, মন্ত্রী, এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যায় বলে জানা গেছে। শুধু তারাই নয়, আজ বিভিন্ন সময়ে মোট 17 জন ভিআইপি, সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে। এই তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন। আজ ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করা যারা ফ্লাইটে উঠবেন, তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা, সয়স্টিক যাচ্ছেন তারা। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলনচাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে, তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসনা লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান। সিআইপি মর্যাদায় ব্যবসায়ীদের মধ্যে আছেন MBM এর MD ওয়াসিম রহমান, লাইলা স্টাইলেসের MD ইমরানুর রহমান, আলোচিত নজরুল ইসলাম মজুমদার, সেবপের চেয়ারম্যান ASM মহিউদ্দিন মোনেম, সার্ক CCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও DBL এর চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরও যারা দেশ ত্যাগের প্রস্তুতি নিয়েছেন, তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমান ফ্লাইটের একাই সিঙ্গাপুরে গেছেন। এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগ সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারিদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়ায়। তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিকে আরও 2 এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। তিনি গেছেন চীন। 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান। তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। এই সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। ভোলা 4 আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন। যদিও তার এলাকার কোটা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপি আছেন আমেরিকায়। ভোলা 3 আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সয়স্টিক থাইল্যান্ডে গেছেন।
যশোর ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত যায় ২৯ জুলাই দুপুর ১২টা ৪০ নোভোয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত ২৬ জুলাই ব্যাংকক গেছেন। রাত 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার যাত্রা করেন। ফরিদপুর ৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গত ২৩ জুলাই রাত 11টা ৫৪ থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক গেছেন। ময়মনসিংহ ৩ আসনের এমপি নীলফার আঞ্জুম লন্ডন গেছেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ২৫ জুলাই কানাডা গেছেন, যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আরও ২ কর্মরতা ছিলেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টা ৩০ তিনি ঢাকা ত্যাগ করেন। চট্টগ্রাম ১০ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু টরন্টো গেছেন। চাঁদপুর ৪ আসনের এমপি শফিকুর রহমান ১৮ জুলাই স্ত্রীসহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের এমপি ফয়জুর রহমান ২৭ জুলাই স্ত্রীসহ পরিবারের ৩ সদস্য নিয়ে হংকং গেছেন। কুমিল্লা ৩ আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন, সঙ্গে নিয়েছেন পরিবারের ৩ সদস্যকে। রাত 10:30টায় একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি ১৮ জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন। এছাড়াও বাংলাদেশে খেলা হবে স্লোগান আলোচনায় আসেন শামীম ওসমান। খেলা শুরু হওয়ার আগেই পরিবার সহ দেশ ছেড়ে পালিয়েছেন। আজ রবিবার বেলা ৩টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করছে। রোববার ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে বর্তমানে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি, আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমাদের বাংলাদেশে চলছে শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন দাঁড়িয়েছে সরকার পতনের উদ্দেশ্যে। যে বর্তমানে শিক্ষার্থীদের কি স্লোগান, শিক্ষার্থীরা কি বলছেন, আপনারা ভিডিওটিকে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমান সেনাপ্রধানও তিনি কি বলেছেন, তার কথাগুলো আপনারা ভালোভাবে শুনেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।